20 মে 2025 ভারতের মেঘালয়ে ঘুরতে যান দুই নবদম্পতি, সোনাম আর রাজা রঘুবংশী। 21শে মে তারা স্টে করেন বালাজি গেস্ট হাউসে। সেখান থেকে পরদিন তারা একটা স্কুটি ভাড়া করে চলে যান মাওলাখিয়াতে লিভিং রুট ব্রিজ ভিজিট করতে। If you guys don't know what is a living root bridge, লিভিং রুট ব্রিজ হচ্ছে যেখানে প্রাকৃতিক ভাবে গাছপালা নিজেরাই একটা ব্রিজ তৈরি করে, আর ব্রিজ এত বেশি স্ট্রং হয় যে পরবর্তীতে মানুষও সেই ব্রিজ ইউজ করতে পারে। সেদিন আফটার ভিজিটিং দ্যাট প্লেস তারা চলে আসে একটা গেস্ট হাউসে রাত স্টে করতে। পরদিন মানে 23rd of May চেক আউট করার সময় রিসিপশন থেকে তাদেরকে যখন বলা হয় গাইড দেওয়ার জন্য, তখন সোনাম নিজেই বলেন যে তাদের কোনো গাইডের প্রয়োজন নেই, তারা এই রুট বেশ ভালো মতোই চেনেন। 24শে মে রাজার মায়ের ফোনে একটা ভয়েস রেকর্ড আসে। সেই ভয়েস রেকর্ডটা ছিল সোনামের। সোনাম সেখানে জানায় যে তারা একটা ওয়াটারফল ট্রেকিং এ যাচ্ছে। এই ভয়েস রেকর্ডটাই ছিল রাজা আর সোনামের লাস্ট আপডেট। এরপর তাদেরকে অনেকবার রিচ করার ট্রাই করলেও আসলে দুই পরিবারের কোনো পরিবারই তাদেরকে কোনোভাবে রিচ করতে পারছিল না। প্রথমে যদিও তারা মনে করে যে হয়তো মেঘালয়ে যেহেতু নেটওয়ার্ক ব্যবস্থা এত উন্নত নয় তাই তাদেরকে তারা রিচ করতে পারছে না, কিন্তু অনেকবার চেষ্টা করার পরেও যখন তারা কোনোভাবেই রাজার সোনামকে রিচ করতে পারছিল না, তখন সেদিনই তারা একটা মিসিং পার্সন কেস ফাইল করে। আর সেদিনই মেঘালয় পুলিশ উদ্ধার অভিযানে বের হয়। বাট আনফরচুনেটলি টানা বৃষ্টির কারণে সেদিন উদ্ধার অভিযান থামাতে বাধ্য হয় পুলিশ। পরদিন অর্থাৎ 25th of May ড্রোন, পুলিশ, এনডিআরএফ, এসডিআরএফ আর স্বেচ্ছাসেবীর বিশাল দল রাজা আর সোনামকে খুঁজতে বের হয়। পুরো মেঘালয়ে চালানো হয় চিরুনি তল্লাশি। অনেক খোঁজাখুঁজির পর 2 জুন প্রায় 100 মিটার গভীর খাদে রাজার অলমোস্ট ডিকম্পোজড বডি খুঁজে পায় পুলিশ। দুঃখজনক ব্যাপার হচ্ছে রাজার বডি আসলে এতটাই গলে গিয়েছিল যে শেষমেশ রাজার হাতের স্মার্ট ওয়াচ দেখে পুলিশকে রাজার বডি শনাক্ত করতে হয়েছিল। রাজার বডির আশেপাশে পাওয়া যায় সোনামের কিছু রক্তমাখা কাপড়, একটা ভাঙা ফোনের স্ক্রিন, আর তার থেকে কিছু দূরেই পাওয়া যায় হত্যায় ব্যবহৃত ধারালো দাও। এই দাও দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছিল রাজাকে। তখন পুরো ভারতবাসী মনে করে যে মেঘালয়ের কোনো লোকাল গ্যাংই রাজাকে মেরে সোনামকে কিডন্যাপ করে নিয়ে গেছে। আরেকটা পয়েন্ট হচ্ছে রাজার পরনে থাকা অলমোস্ট 10 লক্ষ টাকার যে গহনা ছিল সেটাও মিসিং ছিল। এই কারণে পুলিশ ধরে নেয় যে রাজাকে মেরে সোনামকে কোনো লোকাল গ্যাংই কিডন্যাপ করে নিয়ে গেছে। সোনামের কোনো খোঁজই পাচ্ছিল না পুলিশ। বাট এরপরই আসে আসলে এই কেসের আসল টুইস্ট। পুরো দেশবাসী অপেক্ষা করছিল সোনামের একটা আপডেট শোনার জন্য। সোনামকে ঘিরে তৈরি হয়েছিল অনেক ধরনের থিওরি। অনেকে মনে করছিল যে ক্ষমতা লাভের জন্য হয়তো তাদের দুইজনকেই বলি দেওয়া হয়েছে। অনেকে মনে করছিল যে এটা কোনো লোকাল গ্যাংয়ের কাজ এবং এটা পুলিশেরই ব্যর্থতা যে রাজাকে ওভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। অনেকে ভাবছিল যে এটা কোনো সেক্স র্যাকেটের চক্রান্ত। বাট 9th of June সোনামের মায়ের ফোনে একটা আননোন নাম্বারে কল আসে। কলটা সোনামের। সোনাম জানায় সে উত্তরপ্রদেশের গাজীপুরের কাশীপুর নামক একটা ধাবায় অবস্থান করছে এবং সে জানে না যে সে কিভাবে ওখানে এসে পৌঁছেছে। এখানে অনেকগুলো কোয়েশ্চেন আসতে পারে যে
সে কিভাবে মেঘালয় থেকে উত্তরপ্রদেশে গেল, সে পালিয়েছেই বা কিভাবে, কারণ অ্যাকর্ডিং টু হার থিওরি তাকে কিডন্যাপ করা হয়েছিল। আর এর পরপরই আসে এই কেসের সবচেয়ে বড় টুইস্ট, দ্য আলটিমেট বিট্রিয়াল। পুলিশ প্রথমে সোনামকে নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য। জিজ্ঞাসাবাদে যখন সোনামকে একটার পর একটা প্রশ্ন করা হচ্ছিল, তখন কোনো প্রশ্নেরই সলিড অ্যান্সার সোনামের কাছে ছিল না। প্রত্যেক প্রশ্নেরই সে খুব আমতা আমতা করে অ্যান্সার দিচ্ছিল। বাট এই কেসটা হয়তো কখনো সলভই হতো না, হয়তো কখনো এই কেসে সত্যি আমরা জানতেই পারতাম না, যদি সেখানকার লোকাল গাইড একটা ইনফরমেশন না দিত। গাইড অ্যালবার্ট জানায় যে 23 মে সোনাম এবং রাজার সঙ্গে আরো 3জন অচেনা মানুষকে কথা বলতে দেখা গিয়েছিল। এরা প্রত্যেকেই যেহেতু হিন্দিতে কথা বলছিল, তাই গাইড তাদের কথা তেমন কিছু বুঝতে পারেনি। এরপর এই ক্লু ধরেই পুলিশ ইনভেস্টিগেট করা শুরু করে। ইনভেস্টিগেশনের এক পর্যায়ে এটাই রিভিল হয় যে এই পুরো মার্ডারের সঙ্গে সোনাম নিজেই জড়িত। শুধু এই পর্যন্তই নয়, এই পুরো মার্ডার প্ল্যান সোনামের নিজের হাতে সাজানো। 11ই মে সোনাম আর রাজার পারিবারিকভাবে বিয়ে হয়। সো এই রাজা আর সোনাম দুজনই হচ্ছে ব্যবসায়িক পরিবারের ছেলে মেয়ে, আর দুইজনই ইন্দোরের বাসিন্দা। বাট দ্য ফ্যাক্ট ইজ, এখানে আসলে এখন যে পয়েন্ট গুলো আনবো সেগুলো আসলে বেশ ইম্পর্টেন্ট এই কেসের জন্য। যেটা হয় যে সোনামের ফ্যামিলি আসলে বেশ স্ট্রিক্ট ছিল। এমনকি রাজার মায়ের কিছু ইন্টারভিউতে এটাও বলতে দেখা যায় যে সোনামের ফ্যামিলি নাকি বিয়ের আগে তার ফিয়ান্সের সঙ্গে ডেটে যাওয়া অ্যালাউ করতো না। তো ইউ ক্যান গেস সে আসলে সোনামের ফ্যামিলি এতই কনজারভেটিভ যে তারা আসলে লাভ ম্যারেজও অ্যালাউ করবে না। তো এখানে যেটা হয় সেটা হচ্ছে যে সোনামের তার বিয়ের আগে রাজ কুশওয়াহা নামের একজনের সঙ্গে রিলেশনশিপ ছিল, and Sonam wanted to marry him, that guy, Raj Kushwaha. But এখানে কিছু প্রবলেম ছিল। ফার্স্ট অফ অল, এই রাজ কুশওয়াহা সোনামদের ফ্যাক্টরিতে কাজ করত। দ্বিতীয়ত, রাজ কুশওয়াহা ছিল মাত্র 20 ইয়ার্স ওল্ড, মানে সে সোনামের থেকে 3 থেকে 4 বছরের ছোট ছিল বয়সে। থার্ড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ, এই রাজ কুশওয়াহা সোনামদের থেকে নিচু জাতের ছিল। যেহেতু সোনাম আসলে বেশ কনজারভেটিভ ফ্যামিলি থেকে বিলং করে, সো ইউ ক্যান গেস দ্যাট যে তারা চাচ্ছিল না যে তাদের মেয়ের কোনো নিচু জাতের কারোর সঙ্গে বিয়ে হোক। বাট রাজ কুশওয়াহা সোনামদেরই বাসার বেশ কাছাকাছি থাকতো, সো তারা আসলে বেশ ক্লোজ ছিল। সোনাম যখন তার বাসায় জানায় যে সে এই রাজ কুশওয়াহাকে বিয়ে করতে চায়, তখন তার ফ্যামিলি একরকম বেঁকেই বসে। তারা কিছুটা জোর পূর্বকই সোনামকে রাজার সঙ্গে বিয়ে দেয়। বাট সোনাম সে বিয়ের আগেও বেশ কয়েকবার তার পরিবারের সবাইকে থ্রেট দিয়েছিল যে বিয়ের পর যেটা হবে সেটা আমার রেসপন্সিবিলিটি না। বাট এই জিনিসগুলো আসলে কখনোই সোনাম যেটা করেছে সেটাকে জাস্টিফাই করতে পারে না, অফকোর্স। সো পুলিশ যখন এই সোনাম আর রাজ কুশওয়াহার কল লগ চেক করে, তখন দেখে যে এই সোনাম তার বিয়ের পরেও রাজের সঙ্গে টাচে ছিল। অ্যান্ড সোনাম পুলিশের জিজ্ঞাসাবাদে ইভেন এটাও রিভিল করে যে বিয়ের 3 মাস আগে থেকেই তারা হচ্ছে এই মার্ডার প্ল্যানিং করা স্টার্ট করে। আই মিন, জাস্ট গেস যে আমি এমন একজনকে বিয়ে করছি যে সে আরো 3 মাস আগে থেকে আমাকে কিভাবে খুন করবে তারই প্ল্যানিং প্লটিং করছে।
আচ্ছা, তারপর যেটা হয় যে 11ই মে 2025, মানে এই বছরই সোনামের সঙ্গে রাজার বিয়ে হয়। অ্যান্ড পুলিশ যখন কল লগ চেক করে তখন দেখতে পায় 16ই মে, অর্থাৎ জাস্ট বিয়ের কিছুদিন পরই সোনাম রাজের সঙ্গে 9 p.m. থেকে 3 a.m. পর্যন্ত একটা লম্বা কল ছিল। অ্যান্ড পুলিশ ধারণা করে যে এই কলে তারা তাদের প্ল্যান একদম পাকাপোক্ত করে। তো আসলে প্রথমে এই সুনাম আর রাজের প্ল্যানটা এক্স্যাক্টলি এরকম ছিল না। তারা প্রথমে এটা চিন্তা করেছিল যে তারা সোনামির একটা ফেক ডেথ করবে। এরপর ফেক ডেথ করার কিছুদিন পর যখন এই নিউজটা আস্তে আস্তে ধামাচাপা পড়ে যাবে, তখন সোনাম অন্য কোনো স্টেটে গিয়ে সোনাম আর সে বা একসঙ্গে থাকা শুরু করবে। যখন এই প্ল্যানটা তারা দেখলো যে প্ল্যানটা খুব একটা স্টেবল না, তখন তারা প্ল্যান বিতে যায়। তাদের এই প্ল্যান বিটা ছিল এরকম যে তারা অন্য কাউকে খুন করে সোনাম বলে চালিয়ে দেবে। যাই হোক, মুভিং অন ফ্রম দ্যাট। তো তাদের প্ল্যান সি ছিল এটা এরকম যে সোনাম আর রাজা যখন হানিমুনে যাবে তখন সেখানে তারা রাজাকে মার্ডার করে জিনিসটাকে একটা ডাকাতির মতো করে সাজাবে। তো এখানে আসলে আগে থেকে আরো কিছু ব্যাপার সাসপিশিয়াস ছিল। সেগুলো যে রাজার এটা কখনোই প্ল্যান ছিল না যে বিয়ের খুব বিয়ের পর খুব তাড়াতাড়ি তারা হানিমুনে যাবে। রাজার প্ল্যানিং বরং এটা ছিল যে তারা বিয়ের কয়েক মাস পরে হানিমুনে যাবে। বাট এই পুরো হানিমুনের প্ল্যানিংটা করে সোনাম নিজেই। রাজার মা জানান যে রাজার সঙ্গে যখন তার কথা হয় তখন তিনি জিজ্ঞেস করেন যে বিয়ের পর এত তাড়াতাড়ি তারা কেন হানিমুনে যাচ্ছে। তখন রাজা তার মাকে জানায় যে সোনামি সবকিছুর ব্যবস্থা করেছে, সোনামি ইভেন যাওয়ার টিকিটও নিজেই করেছে। বাট এখানে একটা কথা সোনাম সেখান থেকে ফেরার কোনো রিটার্ন টিকিট করেনি। আর একটা ইন্টারেস্টিং বিষয় সোনাম তার শাশুড়িকে বলেছিল যে তারা একটা দেবীর মন্দির ভিজিট করতে যাচ্ছে। অ্যান্ড এটাও আরেকটা রিজন ছিল যে সোনামের শাশুড়ি তাদের হানিমুনে তখন যেতে বাধা দেয়নি। এরপর যেটা হয় যে তারা যখন 20 তারিখে হানিমুনে যায়, সেদিন এয়ারপোর্টে পৌঁছানোর পর সোনাম আর তার হাজবেন্ড রাজের সঙ্গে সোনামের মায়ের ভিডিও কলে কথা হয়। অ্যান্ড সেই ভিডিও কলে রাজার মা দেখে যে রাজার গলায় একটা মোটা স্বর্ণের চেইন আছে। তখন রাজার মা তাকে জিজ্ঞেস করে যে এরকম দূরের পথে সে কেন এত ভারী একটা স্বর্ণের চেইন পরে গিয়েছে। তখন রাজা তাকে জানায় যে সোনামি এটা পরার জন্য বারবার করে ইনসিস্ট করছিল, অ্যান্ড সে চায়নি সোনামকে কষ্ট দিতে বা সোনামের সঙ্গে ফাইট করতে। অফকোর্স দিস পয়েন্টস আর ভেরি সাসপিশিয়াস। রাজার যখন লাশ খুঁজে পাওয়া যায় তখন রাজার বডি থেকে তার এই গোল্ডের চেইন ও তার হাতে আরো একটা গোল্ডের ব্রেসলেট ছিল, সেটাও রাজার বডি থেকে মিসিং ছিল। সেটাও রাজার বডি থেকে আসলে পাওয়া যায়নি। এই জিনিসটা পুরোটাই সাজানো হয়েছিল এভাবে যেন এটাকে দেখে মনে হয় যে এটা কোনো রবারি কেস, এবং এটা হওয়ার পরে তার ওয়াইফকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। অ্যান্ড এখানে মোস্ট প্যাথেটিক ব্যাপার এটা, রাজ কুশওয়াহা যখন তার 3 সহযোগীকে নিয়ে রাজাকে হত্যা করছিল, ওই পুরো সময়টাতে সোনাম নিজে প্রেজেন্ট ছিল। অ্যান্ড সোনাম ওয়াজ টেলিং দেম যে মারো ইসে, মারো মারো ইসে। I don't know how he felt at that moment. Just think যে কি পরিমাণ বিট্রিয়াল একটা মানুষ তার মারা যাওয়ার আগ মুহূর্তে ফিল করতে পারে। এই কেসটাতে যা হয়েছে, সোনাম যদি আসলেই চাইতো রাজকে বিয়ে করতে, তাহলে সে অন্য কোনো পথও আসলে বেছে নিতে পারতো।
সে চাইলে রাজের সঙ্গে পালিয়ে যেতে পারতো, বা যে মানুষ মার্ডার করতে পারে সে চাইলে আসলে তার প্যারেন্টস এ কনভিন্সও করতে পারে। সোনাম তার নিজের জেদ আর ইগোকে এক পাশে রেখে সোনাম তার পরিবারকে নিজের বেস্ট দিয়ে কনভিন্স করতে পারতো, বা ইভেন সে এটাও করতে পারতো যে বিয়ের আগে সে রাজাকে জানাতে পারতো দ্যাট শি লাভস সামওয়ান এলস। সো আসলে সোনাম চাইলেই নিজের ডিসিশনটা অন্যভাবে নিতে পারতো, কজ সে পড়াশোনা করা শিক্ষিত একটা মেয়ে ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল 911 সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।